নমস্কার, গৌরব মিউজিক ওয়ার্ল্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে স্ট্যান্ডিং নোট নিয়ে কিছু টিপস দেব। আমি প্রথম যখন কেউ প্রফেশনাল মিউজিক বা যারা প্রফেশনালি গান বাজনা শেখান তাদের কাছে কেউ যখন শিখতে যায় তখন কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং নোটের প্র্যাকটিস একদম প্রথমেই দেওয়া হয়। তো স্ট্যান্ডিং নোটটা কি? একটা নোট বা আমি যদি সা বলি তাহলে সা, রে বললে রে, এর উপরে স্ট্যান্ড করে থাকা। অনেক সময় অনেক গান গাইতে গিয়েও গান বাজনার ক্ষেত্রেও আমাদেরকে একটা নোটের উপরে স্ট্যান্ড করে থাকতে হয়। তো সেইটা গান গাওয়ার সময় যাতে অসুবিধা না হয় তার জন্যই প্রথম থেকেই স্ট্যান্ডিং নোটের প্র্যাকটিস করানো হয়। তো আজকে আমি দেখাবো কি করে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করতে। এবং শুধু স্ট্যান্ডিং নোট একরকম নয়, বিভিন্ন রকম হয়। আমি তো অনেক গুরু সান্নিধ্য লাভ করেছি, তো তাদের এক একজনের শিক্ষা এক এক রকম। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে তো প্র্যাকটিস হারমোনিয়ামেই করতে হবে। জাস্ট আমি একটুখানি দেখাই। ধরুন আমি সা বলছি, এই সায়ের উপরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কনস্ট্যান্ট। এটা এক টাইপের একটা ব্রিদিং প্র্যাকটিসও, আমার দমটাও বাড়বে এবং একটা স্বরের উপর আমি স্ট্যান্ডও করতে পারবো। ন্যাচারালি আমি দেখেছি এই স্ট্যান্ডিং নোট করার সময় অবশ্যই, যেটা আমি পার্সোনালি মনে করি, নাক দিয়ে দম নিয়ে নিতে গেলে ভালো। তাহলে এটা এক টাইপের একটা যোগাও হয়ে যাবে। যদি আমি মুখ দিয়ে করে দম নিয়ে যদি আমি সা বলি, সেক্ষেত্রে আমার এখানটাতে বাতাস ঢুকছে, এই জায়গাটা আরও খসখসে হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাকে কী করতে হবে, নাক দিয়ে ব্রিথ নিতে হবে, দিয়ে সা। যারা হারমোনিয়াম, মানে প্রথমে তো হারমোনিয়ামে প্র্যাকটিস করতে হয়, পরে গলা যখন সুরে বসে তারপর তানপুরায় প্র্যাকটিস করতে হয়। তো এইবারে এই যে স্ট্যান্ডিং নোট, একটা স্বরের উপর দাঁড়িয়ে থাকা, এটাকে কেউ ওম দিয়েও প্র্যাকটিস করতে পারেন, কেউ সা দিয়েও প্র্যাকটিস করতে পারেন, মানে বল দিয়ে। আবার কেউ আকার দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এবার তিন ক্ষেত্রে প্র্যাকটিস করার তিন রকম নিয়ম আছে। যদি আমি ওম দিয়ে প্র্যাকটিস করতে গেলে ন্যাজাল প্র্যাকটিসটাও হয়ে যায়। তো অনেকে ওম দিয়েও প্র্যাকটিস করে, আমি ওম দিয়েও প্র্যাকটিস করেছি, সা দিয়েও করেছি, আকার দিয়েও করেছি। এবং এই স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস হলো এমন একটি প্র্যাকটিস যেটা আজীবন করে গেলে আরও ভালো। যদি কেউ আজীবন করে যেতে পারে সেটা আরও ভালো। একদম সা থেকে শুরু করবেন, সা, সা, আরেকটা জিনিস, আমি যখন সা বলবো বা গা বলবো, মা, যেগুলো আকার ভিত্তিক স্বর, যেগুলো আমাকে খেয়াল রাখতে হবে আমার মুখটা ঠিকঠাক মতো যেন খোলা থাকে, তা না হলে কিন্তু পুরো স্বরটা বেরিয়ে আসে না। এই প্র্যাকটিসটা প্রথম থেকেই করাতে হয় বাচ্চাদের, কারণ না হলে পরবর্তীকালে গান গাওয়ার ক্ষেত্রেও কিন্তু মুখ চেপে গান গাওয়ার প্রবণতা থেকে যায়। তার জন্য স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করানোর সময় থেকেই এই মুখ খোলানোর যে টেন্ডেন্সিটা, বড় বড় করে হাঁ করিয়ে যে সারেগামা প্র্যাকটিস করানোর টেন্ডেন্সিটা, সেইটা আগের থেকেই প্র্যাকটিস করাতে হয়। এবারে আমি যখন সা বলছি, সা, আমি দেখবো আমার সা যেন সা এরকম যেন না হয়। ঠিক আমি একটা ড্রয়িং করার সময় বা স্কেলে যখন আমি একটা মানে সোজা একটা সরল রেখা টানবো, ওটা যেমন ঠিক সোজা হবে, আমাকে ওটাই থট করতে হবে যে আমি সা বলছি, আমি একটা লাইন টানছি। সেই যেরকম লাইনটা আমি সোজা টানবো, ঠিক সেরকমই সা
আমার টেলটা একদম সা, যখন আমি এন্ড করছি তখন যেন আমার ড্রপ না করে যায়, সা এরকম যেন আমার না হয়, আমার সা এরকম থাকে, মানে একটা সিঙ্গেল লাইন যেন সোজা সমান্তরাল একটি সমান রেখার মতন যেন আমার সাটা হয়। ঠিক এরকম ভাবে সা এর উপরে অন্তত 5 বার সা বলতে হবে, নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে। এতে করে চঞ্চল, যাদের মন খুব চঞ্চল তাদের মন একটুখানি স্থির হয়, প্র্যাকটিসও হয়, অনেকগুলো বেনিফিট আছে। এইবারে ঠিক 5 বার সা বললাম, 5 বার রে বলবো, 5 বার গা। যতক্ষণ আমার দম থাকবে ঠিক ততক্ষণ ধরেই আমি এটা বলবো। ঠিক যতক্ষণ আমার দম থাকবে আমি ততক্ষণ ধরেই এই বলতে বলতে ঠিক সায়ে যাব। আর ঠিক সা থেকে আবার 5 বার করে 5 টাইমস করে আবার আমি সায়ে ফিরে আসবো। এটা 8 টাইমস করতে গেলে আরও ভালো, কিন্তু এখন তো মানুষের ধৈর্য অনেক কমে গেছে। এখন মানুষ অত রেয়াজ করতে বসতে পারে না, পড়াশুনো বা অন্য অনেক কিছুর চাপ মানুষের থাকে। তো যাই হোক, 5 টাইমস না হলেও অ্যাটলিস্ট 4 টাইমস করে যেতে হবে। এটা হচ্ছে বোলের ক্ষেত্রে। এইবারে ওমকারের ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আমি ওম দিয়ে করি তাহলে হচ্ছে আমাকে একটা পুরো স্বরের হাফ ও হাফ ম রাখতে হবে। আমি যখন সাকে ওম দিয়ে বলছি আমার পুরোটা কিন্তু ও হবে না বা পুরোটা আমার ম হবে না, আমার টোটাল একটা দমের হাফ থাকবে ও, হাফ থাকবে ম। এতে করে আমার ন্যাজাল প্র্যাকটিসও হবে, ওকার প্র্যাকটিসও হবে। আমি যখন ও বলছি তখন আমার ও প্র্যাকটিস হচ্ছে, আমি যখন তখন আমার ন্যাজাল প্র্যাকটিস হচ্ছে। তো ঠিক আমি যখন ওম বলবো একটা স্বরকে, সাকে আমি হয়তো ওম বলছি, ও আরেকবার দেখিয়ে দিচ্ছি, ও ঠিক এইভাবে ওমটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক এইভাবে একটা স্বরের উপর সায়ের উপরে আমি 4-5 বার ওম করলাম, ঠিক আবার রে, আবার গা, এইভাবে আমি সায়ে যাব। আরেকটা কথা বলে দিই, এটা প্রত্যেককে মাথায় রাখা উচিত। আমি যখন সকালবেলায় রেয়াজ করতে বসছি, ঘুম থেকে ওঠার পর প্রত্যেকের গলায় ধরে থাকে, সেক্ষেত্রে নিচের পা মানে টোটাল নিচের দিকের রেয়াজ, খাদের রেয়াজ এবং মাঝখানের মানে মন্দ্র সপ্তকের মা বা পা, তার উপরে এই ধরনের বেস রেয়াজগুলো করা আমি মনে করি খুব একটা উচিত নয়, ভয়েস ক্র্যাক করতে পারে। তো যারা সকালে রেয়াজ করছেন তারা প্রথমে ঘন্টাখানেক এই মন্দ্র সপ্তকের মা থেকে, এই মধ্য সপ্তকের মা থেকে একদম মন্দ্র সপ্তকের পা, আমাদের আপনারা সকলেই জানেন বা যারা জানেন না আমি বলে দিই, আমাদের হারমোনিয়াম বা আমাদের টোটাল স্কেল রেঞ্জের 3টে সপ্তক হয়, উদারা, মুদারা আর তারা। মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক। মন্দ্র সপ্তক হচ্ছে আমার সা, এই সা এর নিচে যত স্বর, সা নি ধা পা মা গা রে সা, যত স্বর সবটাই হচ্ছে আমার মন্দ্র সপ্তক। এবং সা রে গা মা পা ধা নি সা, এই সা থেকে সা, এটা হচ্ছে আমার মধ্য সপ্তক। এবার আমি সা রে গা মা পা, যত ওপর দিকে যাব ওপরের সা থেকে পুরোটা হচ্ছে আমার তার সপ্তক। এবারে মন্দ সপ্তককে বলা হচ্ছে উদারা, মধ্য সপ্তককে বলা হচ্ছে মুদারা এবং তার সপ্তককে বলা হচ্ছে তারা। আমি যখন সকালে রেয়াজ করতে বসবো তখন নিচের পা থেকে মাঝখানের মা, আর যদি আমি বিকেলবেলার পর রেয়াজ করতে বসি তাহলে আমার পুরো রেঞ্জ ওয়াইজ প্র্যাকটিস করব। তো এই গেল ওমের ক্ষেত্রে। ওমের আমি আরেকবার বলে দিই, ওমের ক্ষেত্রে আমার একটা ওমের হাফ থাকবে ও, হাফ থাকবে ম। এবারে আকার, ঠিক আকারের ক্ষেত্রে আমি যেরকম ভাবে সা বলেছিলাম ঠিক সেরকম ভাবে আমি যখন আকারটাকে ছাড়বো আমায় খেয়াল রাখতে হবে যেন আমার ভলিউমটা বা আমার সুরটা, পিচটা ড্রপ না করে যায়, আমার যেন সুরটা এরকম সমান থাকে, যেন পড়ে না যায়। এবারে আকার দিয়ে রেয়াজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে
যে আমি যে আ বলছি, আমি কিন্তু একদম, আমি যদি সা বলি আকার দিয়ে, তাহলে আমাকে একদম সায়ে লাগাতে হবে। আমি আ করতে পারবো না, বা আ এটাও করতে পারবো না। আমাকে সা মানে একদম সা, পিন একদম পয়েন্টে লাগাতে হবে গিয়ে, একদম সিঁড়ির যেরকম স্টেয়ার যেরকম ধাপ থাকে, একদম প্রত্যেকটা ধাপে ধাপে আ আ আ আ আ আ আ আ একদম আমাকে পুরো পয়েন্টে লাগিয়ে যেতে হবে, উপর থেকে আ আ আ আ আ আ আ আ একদম এভাবে, মানে আমি সা থেকে সায়ে যাব আকার দিয়ে, আর ঠিক আকারটাও আমাকে কিন্তু 5 টাইমস বা 4 টাইমস করে মিনিমাম করতে হবে। এটা আমি আমার রেঞ্জ ওয়াইজ করব, কিন্তু ওপরে সায়ের ওপরে উঠবো না, তাহলে কিন্তু গলা ক্র্যাক করবে। আমি যত খুশি নিচে নামতে পারি, আ আ আ আ আ আ আ যতটা আমার রেঞ্জ। এবং আমার মনে হয় নিচে রেয়াজ করাটা ভীষণ জরুরি। সায়ের নিচে পারলে সায়ের নিচে বেশি করে করে রেয়াজ করবেন। এবং এই স্ট্যান্ডিং নোট প্রথম হয়তো গলা বেশি নামবে না, আস্তে আস্তে রেয়াজ করার পর একটা একটা করে স্বর পিছন দিকে সরে খুলে আসবে। তো এই গেল আমাদের স্ট্যান্ডিং নোট। 3 ভাবে স্ট্যান্ডিং নোট করা যায়। ফার্স্ট হচ্ছে সা দিয়ে, মানে আমার বোল দিয়ে। সেকেন্ড হচ্ছে ওম দিয়ে, যার হাফ হবে ও, হাফ হবে ম। আর থার্ড হচ্ছে আকার দিয়ে। আকার দিয়ে করার সময় আমার যেন একদম ওইখানেই লাগবে, ঠিক সা যখন বলবো তখনও কিন্তু তাই, আমার ওই পয়েন্টেই লাগবে গিয়ে। এবং এই স্ট্যান্ডিং নোট এতটাই উপকারী, আপনি যখন কোনো গান গাইছেন, কোনো একটা জায়গায় আপনাকে স্ট্যান্ড করতে হচ্ছে, তখন আপনাকে এটা ভীষণ হেল্প করবে, এবং গলার স্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি দুটোই কিন্তু বাড়বে। তো এই গেল আমাদের আজকে স্ট্যান্ডিং নোটের লেসন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন, যারা একদম বেসিক, যারা শুরু করছেন, এবং যারা অলরেডি গান বাজনা করছেন, যাদের হয়তো স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করেন না, আমার পার্সোনালি মনে হয় তাদেরও স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করা উচিত। তা না হলে রেকর্ডিংয়ের সময় দেখবেন আপনি একটা জায়গাতে ধরে আছেন, আপনার টেলটা কিন্তু ড্রপ হয়ে যাবে, বা স্টেজে গাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে নোটটা ছাড়ছেন গাইতে গাইতে সেখানে ড্রপ করে যায়, স্ট্যান্ড করে থাকে না, নোটটা আপ ডাউন করে। তো এই জন্যই স্ট্যান্ডিং নোটটা প্র্যাকটিস করাটা খুবই জরুরি। তো আজকের লেসন এই পর্যন্তই। আবার কখনো দেখা হবে আবার কোনো ক্লাসে। পরবর্তী ক্লাস আমি 3-4 দিনের মধ্যেই নিয়ে আসছি। পরবর্তী ক্লাসে আমি একটি গান শেখাবো, দেখি নোটেশন করেই, এবং আমি যখন গান শেখাবো হাফ করে শেখাবো, হাফ গান একটা এপিসোডে, হাফ গান আরেকটা এপিসোডে। তো আর আমার ভোকাল ট্রেনিংয়ের ক্লাসটা এবং গানের ক্লাসটা অল্টারনেট করে হবে, একটা ভোকাল ট্রেনিং দেবো, একটা গানের দেবো। মানে যে গানটা হাফ আমি আজকে শেখালাম, পরের দিন ভোকাল ট্রেনিং দেবো, তারপরের দিন সেই হাফ গানটা দেবো। তো এই ধারাবাহিকভাবে শিখতে গেলে, এবং আমার মনে হয় গান বাজনা যেহেতু একটি সাধনা, গান বাজনা করতে গেলে অনেকটা পেশেন্স দরকার। পড়াশুনোর ক্ষেত্রে যতটা পেশেন্স না দরকার, তার চেয়ে 100 গুণ বেশি পেশেন্স দরকার গান বাজনা করার জন্য। তাহলেই আপনাকে গান বাজনা কিছুটা জিনিস ফেরত দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।